আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তা হলো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র প্রথম অধ্যায় শিরোনাম উৎপাদন। আজ আমার লেকচারের মাধ্যমে তোমরা যে বিষয়বস্তুগুলো জানতে পারবে তা হলো উৎপাদন সম্পর্কে ধারণা পাবে, উৎপাদন বা উপযোগের বিভিন্ন রূপভেদ বা প্রকারভেদ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, উৎপাদনের বিভিন্ন খাত সম্পর্কে জানতে পারবে এবং উৎপাদনশীলতা বিভিন্ন প্রকারভেদগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। আমার মনে হয় তোমরা জানাটাই স্বাভাবিক। উৎপাদন কাকে বলে? অনেকে অনেকভাবেই এটাকে মনে করে, বাদবাকি উৎপাদন বলতে শাব্দিক অর্থ কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করাকে বোঝায়। আসলে বলতে গেলে মানুষ কোনো কিছু তৈরি বা সৃষ্টি করতে পারে না। মানুষ শুধুমাত্র আকার আকৃতি পরিবর্তন সাধন করতে পারে। এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তনের মাধ্যমে সে কোনো পণ্য বা সেবা তৈরি করতে পারে। প্রকৃতপক্ষে সে সম্পদগুলো আছে মানুষ আহরণের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় যখন নিজেদের ব্যবহার উপযোগী করে তুলবে তখন তাকে উৎপাদন বলা হবে। যেমন তোমাদেরকে যদি আমি উদাহরণ হিসেবে বলি যে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, তেমনিভাবে কাঠ থেকে ফার্নিচার। তাহলে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, তাহলে প্রথমে ছিল তুলা, এরপরে সুতা, এরপরে কাপড়। তেমনিভাবে কাঠ, কাঠ থেকে ফার্নিচার। এই যে রূপের পরিবর্তন, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী কোনো কিছু তৈরি করাটাই হচ্ছে উৎপাদন। তাহলে আমরা বলা যায় প্রোডাকশন ইজ দি process by which a product or services is created for the purpose of satisfying a wants and needs of a customer. অন্যভাবে বলা যায় প্রোডাকশন ইজ দি ক্রিয়েশন অফ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস ফর দি পিপল। অর্থাৎ সমাজের মানুষের জন্য তাদের প্রয়োজন এবং অভাব মেটানোর উদ্দেশ্যে কোনো কিছু তৈরি বা সৃষ্টি করাকেই বলা হবে উৎপাদন। এখন আমরা জানব যে উৎপাদনের বিভিন্ন রূপভেদ। উৎপাদন বা উপযোগের রূপভেদ জানার আগে আমাদেরকে প্রথমে যে জিনিসটা জানা দরকার সেটা হলো উপযোগ। উপযোগ বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ ইউটিলিটি? কোনো পণ্যের অভাব মেটানোর ক্ষমতার গুণটাকেই বলা হবে উপযোগ। তোমরা জানো যে মানুষ পণ্য ক্রয় করে তাদের সমস্যার সমাধান করার জন্য। এমনি এমনি কোনো পণ্য বা সেবা মানুষ ক্রয় করে না। আসলে মূলত পক্ষে মানুষ পণ্য বা সেবা ক্রয় করে না, ক্রয় করে হচ্ছে তাদের সমস্যার সমাধান। এর আগের একটা আলোচনা আমি বলেছিলাম যে মানুষ পোশাক পরিধান করে এজন্যই কারণ তাদের শরীরটাকে ঢাকার জন্য, অর্থাৎ তাদের সমস্যাটাকে সমাধান করার জন্য পোশাক পরিধান করে। তেমনিভাবে একজন রোগী ডাক্তারের সেবা নেয় তার সমস্যার সমাধান অর্থাৎ অসুখ থেকে মুক্ত পাওয়ার জন্য। এই জন্য যে উপযোগ বলতে আমরা বলবো যে কোনো পণ্য বা সেবার অভাব মেটানোর যে গুণ বা ক্ষমতা, অ্যাবিলিটি, পাওয়া, সেটাকেই বলা হবে উপযোগ। তাহলে আমরা বলতে পারি ইউটিলিটি ইজ দি কোয়ালিটি or capacity of a goods which enables it to satisfy a want and needs of a customer. অর্থাৎ কোনো পণ্য যখন কোনো ক্রেতা বা ভোক্তার প্রয়োজন এবং অভাব মেটানোর যোগ্যতা রাখে, ক্ষমতা রাখে, অ্যাবিলিটি রাখে, পাওয়ার রাখে, তখন তাকে আমরা বলবো ওই পণ্যের উপযোগ। তাহলে আলোচনা আমরা দেখলাম কোনো একটা পণ্য যদি কখনো কোনো কাস্টমারের অভাব এবং
প্রয়োজনটা মেটাতে ব্যর্থ হয়, তাহলে আমরা বুঝবো ওই পণ্যের উপযোগ নেই। আর পণ্যের উপযোগ থাকলেই সেই পণ্যটা বাজারে চলবে, বাজার কাস্টমার সেটা ক্রয় করবে। কারণ কাস্টমার ক্রয় করে, আবার বলতেছি, কাস্টমার ক্রয় করে তাদের সমস্যার সমাধান। সুতরাং the product is failure to satisfy the needs and of a customer that does not sells in the market. তাহলে এখন আমরা দেখব যে উৎপাদন বা উপযোগের প্রকারভেদ বা রূপভেদগুলো। উৎপাদনের উপযোগ বা রূপভেদ সম্পর্কে বিভিন্ন লেখক বিভিন্নভাবে লিখেছেন। কেউ বলেছেন উৎপাদনের উপযোগ 5টি, আবার কেউ কেউ এটাকে 6টিতে ব্যাখ্যা করেছেন। যাই হোক, আমরা 6টা নিয়ে এখানে আলোচনা করব। তবে পরীক্ষাতে যদি রূপভেদ বা উপযোগ কত প্রকার সেটা আসে, তাহলে আমরা স্বয়ংসিদ্ধ যে বিষয়টা সেটা 5টি আমরা লিখতে পারি। সব বইয়ে 6টি নেই, ম্যাক্সিমাম বইগুলোতে 5টি আছে। তো প্রথমে যে উপযোগের কথা বলবো সেটা হলো রূপগত উপযোগ। রূপগত উপযোগ বা ফর্ম ইউটিলিটি বলতে আমরা কি বুঝি? তো রূপ মানে আকার আকৃতি। কোনো কাঁচামালের আকার আকৃতি পরিবর্তন করে অন্য আকৃতিতে নিয়ে যেয়ে, অর্থাৎ অন্য কোনো পণ্য বা সেবা তৈরি করে মানুষের প্রয়োজন এবং অভাব মেটানোর যে প্রসেস, সেটাকে আমরা বলবো রূপগত উপযোগ। যেমন তুলো থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাঠ থেকে ফার্নিচার, এগুলো হচ্ছে রূপগত উপযোগের উদাহরণ। এরপর আসি আমরা স্থানগত উপযোগ। কোনো একটি পণ্য বা সেবা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর মাধ্যমে যখন কোনো ভোক্তার বা ক্রেতার অভাব এবং প্রয়োজন মেটানোর চেষ্টা করা হয়, বা ওই কোনো পণ্য যদি এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহের মাধ্যমে কোনো ভোক্তা বা ক্রেতার উপযোগ মেটাতে পারে, তখন বলা হবে এটাকে স্থানগত উপযোগ। যেমন ধরো, রাজশাহী থেকে আম এনে ঢাকায় বিক্রি করা, পরিবহনের মাধ্যমে যদি রাজশাহী থেকে আম এনে ঢাকায় বিক্রি করা হয়, তাহলে এই পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হবে। এরপরে আসি আমরা সময়গত উপযোগ। এক সময় থেকে অন্য সময় পর্যন্ত পণ্যটা সংরক্ষণের মাধ্যমে যখন কোনো ভোক্তা বা ক্রেতার প্রয়োজন এবং অভাব মেটানোর চেষ্টা করা হয়, তখন তাকে বলা হবে সময়গত উপযোগ। যেমন সাধারণত সময়গত উপযোগগুলো বিভিন্ন হিমাগার, সংরক্ষণাগারের মাধ্যমে তৈরি করা হয়। আমরা জানি যে বছরের সবসময় কোনো কোনো পণ্য উৎপাদন হয় না, একটা নির্দিষ্ট মৌসুমে সেটা উৎপাদিত হয়। এই জন্য কিন্তু ওই পণ্যের সারা বছর কিন্তু চাহিদা থেকে থাকে। এই চাহিদা পূরণ করার জন্য অনেক সময় দেখা যায় ওই পণ্যগুলো সংরক্ষণের প্রয়োজন হয়। তাহলে এই পণ্যগুলো সংরক্ষণের মাধ্যমে যখন ঘাটতি মৌসুমে, ডাল সিজন যাকে বলি আমরা, এই পণ্যগুলো যখন অভাব মেটানোর জন্য আবার বাজারে নিয়ে আসা হয়, তখন এটাকে সময়গত উপযোগ বলা হবে। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে ধান, পাট, আখ, এগুলো কিন্তু বছরের সারা বছর উৎপাদন হয় না, কিন্তু এগুলোর চাহিদা কিন্তু সারা বছর ধরেই চলে। এই মৌসুমে উৎপাদিত পণ্যগুলো যখন পরবর্তী সময়ের জন্য, ঘাটতি মৌসুমের জন্য সংরক্ষণ করা হবে, তখন সময়গত উপযোগ সৃষ্টি হবে। এরপরে আসি আমরা সত্যগত উপযোগ, পসেশন ইউটিলিটি। সত্যগত উপযোগ বলতে আমরা কি বুঝি? যখন এক মালিকানা থেকে অপর মালিকানায়, অর্থাৎ এক ব্যক্তির তত্ত্বাবধান থেকে অন্য ব্যক্তির তত্ত্বাবধানে পণ্যটি হস্তান্তরিত হয়, তখন এটাকে সত্যগত উপযোগ বলা হবে। স্পেশালি বা বিশেষ করে ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমেই সত্যগত উপযোগ সৃষ্টি করা হয়। যেমন ধরো, তুমি একটি দোকান থেকে একটি কলম কিনবে, দোকানদার তোমাকে 5 টাকার বিনিময়ে একটি কলম
অর্পণ করলো, তুমি তাকে 5 টাকা প্রদান করলা। তো প্রথম অবস্থায় তুমি ওই কলমের মালিক ছিলে না। যখন তুমি 5 টাকা তাকে দিয়ে দিলা, তখন তুমি পরবর্তীতে ওই কলমটির স্বত্বাধিকার বা মালিকানা গ্রহণ করলা। তার এইভাবে ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর হয়। এই মালিকানা হস্তান্তর প্রক্রিয়ার সাথেই জড়িত সত্যগত উপযোগ। এরপর আমরা দেখব সেবাগত উপযোগ। সেবা আদান প্রদানের মাধ্যমে, অর্থাৎ সেবা গ্রহীতা এবং সেবাদাতার উপস্থিতিতে যখন সেবা আদান প্রদান হয় কোনো কিছুর বিনিময়, তখন তাকে বলা হবে সেবাগত উপযোগ। যেমন একজন ডাক্তার একজন রোগীর সেবা করে, ফির বিনিময়ে একটা নির্দিষ্ট ফি গ্রহণ করে এবং রোগীকে সেবা প্রদান করে। তেমনিভাবে মেয়েরা বিউটি পার্লারে যায়, টাকা প্রদান করে এবং সেখান থেকে তারা সেবা গ্রহণ করে। অন্যভাবে বলা যায়, আমরা পরিবহন সেবা গ্রহণ করি। যখন আমরা বাসের ভাড়া বা কোনো পরিবহনের ভাড়া প্রদান করি, তখন আমরা সেই সেবাটা গ্রহণ করতে পারি। তাহলে সেবা গ্রহীতা এবং সেবাদাতার উপস্থিতিতে কোনো কিছু প্রদানের বিনিময়ে সেবাগত উপযোগ সৃষ্টি করা হয়। এরপরে আমরা দেখব তথ্যগত উপযোগ। তথ্যগত উপযোগটা ম্যাক্সিমাম বইয়েই এটা দেওয়া নাই, কিছু কিছু বই এটা আছে। তো এটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়াটা ক্লিয়ার করি। তথ্য বা ইনফরমেশন, কোনো কিছু, কোনো বিষয়, কোনো ধারণা এক পক্ষ থেকে অন্য পক্ষকে পৌঁছানো, অবগত করার মাধ্যমে তথ্যগত উপযোগ সৃষ্টি হয়। বিশেষ করে বিভিন্ন ধরনের পত্রপত্রিকা, নিউজ, এগুলোর মাধ্যমে তথ্যগত উপযোগ সৃষ্টি করা হয়। অর্থাৎ একটি কোম্পানি যখন কোনো পণ্য বা সেবা সংক্রান্ত বিষয়গুলো কাস্টমার বা ভোক্তাকে অবগত করে, তখন তথ্যগত উপযোগ সৃষ্টি হয়। আমরা উপযোগের বিভিন্ন রূপভেদগুলো দেখলাম। এখন আমরা আসব যে উৎপাদনের বিভিন্ন খাত। উৎপাদনের 3টি খাত বিদ্যমান। একটা হচ্ছে কৃষিখাত, শিল্প খাত এবং সেবা খাত। কৃষিখাত, কৃষির সাথে তোমরা সবাই অবগত আছো। আমরা জানি যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষি থেকে উৎপাদনের বিভিন্ন ধরনের কাঁচামালগুলো আমরা পেয়ে থাকি। যেমন আমরা যদি কাপড়ের কথাই বলি, তাহলে কাপড় হচ্ছে একটি প্রোডাক্ট, একটা পণ্য, কিন্তু এর মূলে কৃষি খাতটাই জড়িত। কারণ আমরা তুলা থেকে সুতো তৈরি হয় এবং সুতো থেকে কাপড় তৈরি হয়। তুলা কোথায় থেকে পাই? আমরা কৃষি খাত থেকেই পাই। তেমনি যদি বলি চিনির কথা, চিনি একটি প্রোডাক্ট, কিন্তু চিনি কোথায় থেকে আসে? কৃষি খাত থেকেই আসে। এই জন্য ম্যাক্সিমাম পণ্য বা সেবা আমরা কৃষি খাত থেকেই পাই এবং কৃষি খাতের কাঁচামালগুলো ব্যবহার করেই আমরা সেগুলো শিল্প খাতে ব্যবহার করতে পারি। এরপরে আমরা আসবো শিল্প খাত। কৃষি খাতের কাঁচামালগুলো আমরা যখন বিভিন্ন রূপগত প্রক্রিয়ায় সেগুলোকে ব্যবহার উপযোগী করে তুলি, তখন এটা শিল্প খাতের আন্ডারে পড়ে। আমরা চামড়া শিল্পের কথা বলি, পোশাক শিল্পের কথা বলি, হস্তজাত শিল্পের কথা বলি, কুটির শিল্পের কথা বলি, এসবগুলোই শিল্প খাত। কিন্তু এগুলোর মূলে যে উপাদানগুলো বা কাঁচামালগুলো জড়িত, সেগুলো কিন্তু কৃষিখাত থেকে আসে। তাহলে কাঁচামালগুলো যে উৎস থেকে আমরা সংগ্রহ করি সেটা হলো কৃষিখাত, আর কাঁচামাল থেকে আমরা তৈরিকৃত পণ্য সেবা যে খাতে আমরা উৎপাদন করি সেগুলো হচ্ছে শিল্প খাতের সাথে জড়িত। এরপর আসি আমরা সেবা খাত। সেবাগত তথ্য তোমরা জেনেছ, উপযোগ কাকে বলা হয়, সেবাগত সেটা জেনেছ। আজ আমরা এখানে দেখব সেবা খাত কাকে বলা হয়। সেবা খাত বলতে আমরা কি বুঝি? সেবা খাত হলো সেবা আদান প্রদান যে খাতে হয়, সেবা প্রদান, আদান, সেবার বিনিময় যে খাতে হয়, সেটা হচ্ছে সেবা খাত। যেমন আমাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পরিবহন, সড়ক পরিবহন, তেমনিভাবে টেলিযোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস, খনিজ পদার্থ,
এগুলো সবগুলোই হচ্ছে সেবা খাতের মধ্যে সামিল। অর্থাৎ মানুষের জীবনকে আরাম আয়েশ প্রদানের জন্য যে খাতগুলো বিশেষ ভূমিকা পালন করে সেগুলি হচ্ছে সেবা খাতের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর আমরা দেখব যে উৎপাদন এবং উৎপাদনশীলতার সাথে সম্পর্ক কী। উৎপাদন এবং উৎপাদনের সাথে সম্পর্ক বিশ্লেষণ করার আগে আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হলো উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা বলতে আমরা কী বুঝি? সাধারণত পূর্বের কাঁচামালগুলো ব্যবহার করে, অর্থাৎ একই পরিমাণ কাঁচামালগুলো ব্যবহার করে আগের চেয়ে বেশি পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করার সাথে জড়িত যে প্রক্রিয়া সেটাকে বলা হবে উৎপাদনশীলতা। অন্যভাবে আমরা বলতে পারবো যে একই পরিমাণ উপকরণগুলো ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন করা যায় তাকেই বলা হবে, তার অনুপাতকেই বলা হবে উৎপাদনশীলতা। অর্থাৎ অনেক লেখক উৎপাদনশীলতাকে এভাবে সংজ্ঞায়িত করেছেন যে প্রোডাক্টিভিটি ইজ দি রেশিও অফ আউটপুটস ডিভাইডেড ইনপুটস। অর্থাৎ উৎপাদিত পণ্যের পরিমাণ বা এককে যখন ওই পণ্য উৎপাদন করতে গিয়ে যে ধরনের উপকরণের পরিমাণ ব্যবহার হয়েছে বা ব্যয় হয়েছে তার অনুপাতকেই বলা হবে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা। প্রথমে আমরা উৎপাদন এবং উৎপাদনশীলতার সাথে সম্পর্ক একটু দেখি। উৎপাদন এবং উৎপাদনশীলতার সাথে পজিটিভ সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ উৎপাদন বাড়লে উৎপাদনশীলতা বাড়বে, উৎপাদন কমলে উৎপাদনশীলতা কমবে। তাহলে এভাবে বলতে পারি আমরা, দি মোর দি প্রোডাকশন দি মোর দি প্রোডাক্টিভিটি। যত বেশি উৎপাদন তত বেশি উৎপাদনশীলতা। অন্যভাবে বলা যায় উৎপাদনশীলতা বাড়লে যেমন উৎপাদন বাড়বে তেমনি উৎপাদন বাড়লে উৎপাদনশীলতা বাড়বে। উৎপাদনশীলতা বাড়া মানে হলো একই পরিমাণ উৎপাদন উপকরণ ব্যবহার করে পূর্বের চেয়ে বেশি উৎপাদন করা। তো পরিমাণটা, উৎপাদিত পণ্যের পরিমাণটা বেশি হবে কিন্তু উপকরণের পরিমাণ কিন্তু একই থাকবে, তখন এটাকে বলা হবে উৎপাদনশীলতা। উৎপাদনশীলতার মাধ্যমে কস্ট মিনিমাইজেশন হয়, অপচয় হ্রাস পায়, একটি প্রতিষ্ঠানের সফলতা বৃদ্ধি পায়। এখন আমরা দেখব উৎপাদনশীলতার প্রকারভেদগুলো। উৎপাদনশীলতার প্রকারভেদটা নিয়েও কিছুটা প্রবলেম রয়ে গেছে। কেউ কেউ এটাকে 5 ভাগে আলোচনা করেছেন, আবার কেউ কেউ এটাকে 6 ভাগে আলোচনা করেছেন। আমরা এগুলো দেখব। এখানে ম্যাক্সিমাম বইয়ে 5টি ভাগে ভাগ করেছে, কিছু কিছু বইতে আরেকটি অতিরিক্ত মূলধনের উৎপাদনশীলতা জিনিসটি এনেছেন। যাই হোক, জানার ব্যাপারে আমরা 6টাই জানব এবং এগুলো কনফিউজিং। যদি প্রশ্ন আসে উৎপাদনশীলতা কত প্রকার, তাহলে একটি সমস্যা হতে পারে। এটা কনফিউজিং প্রশ্নগুলো আসলে যারা প্রশ্ন করবে তাদের মাথায় রেখে প্রশ্ন করা উচিত আমি মনে করি। আমরা এটাকে যেহেতু ম্যাক্সিমাম বইতে 5টিই দেওয়া আছে, আমরা 5টিকেই আমরা বেশি ফলো করতে পারি, এটা আমার ধারণা। উৎপাদনশীলতার প্রকারভেদ প্রথমত হচ্ছে মোট উৎপাদনশীলতা, গ্রস প্রোডাক্টিভিটি। মোট উৎপাদনশীলতা বলতে আমরা বুঝি মোট উপকরণের পরিমাণকে যখন মোট উপকরণের পরিমাণ দ্বারা যখন আমরা মোট উৎপাদিত পণ্যের পরিমাণকে ভাগ করব তখন তাকে বলা হবে মোট উৎপাদনশীলতা। অর্থাৎ অন্যভাবে বলা যায় যে মোট উৎপাদিত পণ্যের পরিমাণ বা মোট উৎপাদিত পণ্যের মূল্যকে যখন আমরা মোট উপকরণের
পরিমাণ বা মোট উপকরণের ব্যয় দ্বারা ডিভাইডেড করব, অর্থাৎ ভাগ করব বা অনুপাত করব, তখন তাকে বলা হবে মোট উৎপাদনশীলতা। মনে করো কোনো একটি পণ্য উৎপাদন একক হচ্ছে ৫,০০০ এবং ওই পণ্য উৎপাদনের জন্য উপকরণের ব্যয় হচ্ছে ২,০০০। তাহলে ৫,০০০কে ২,০০০ দ্বারা ভাগ করে যে ফলাফলটা আসবে সেটাই হবে মোট উৎপাদনশীলতা। তাহলে সূত্র হচ্ছে মোট উৎপাদনশীলতা ইকুয়াল মোট উৎপাদিত পণ্যের মূল্য বা একক ডিভাইডেড মোট উপকরণের পরিমাণ বা মোট উপকরণের ব্যয়। দ্বিতীয়ত যে বিষয়টা, শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা বলতে আমরা যেটাকে বুঝি, মোট উৎপাদন একককে যখন আমরা মোট শ্রম ঘন্টা বা শ্রমের ব্যয় দ্বারা ভাগ দিব, তখন আমরা শ্রমের উৎপাদনশীলতা পাব। অর্থাৎ কোনো একটি পণ্য উৎপাদন করতে গিয়ে যে পরিমাণ শ্রম ব্যয় হয়, বা শ্রমিক লাগে, এবং যে পরিমাণ শ্রমিক দ্বারা যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায়, সেই উৎপাদিত পণ্যের পরিমাণ বা উৎপাদিত পণ্যের মূল্যকে যখন আমরা শ্রম একক বা শ্রমের ব্যয় দ্বারা ভাগ দিব, যে ফলাফলটা আসবে সেটাই হবে শ্রমের উৎপাদনশীলতা। এরপর আমরা দেখব যন্ত্রের উৎপাদনশীলতা। কোনো একটি যন্ত্র বা একাধিক যন্ত্র ব্যবহার করে যে পরিমাণ পণ্য একক বা উৎপাদনের পরিমাণ আমরা নির্ণয় করতে পারি বা উৎপাদন করতে পারি, তার আনুপাতিক যে ভাগফল, তাকেই বলা হবে যন্ত্র উৎপাদনশীলতা। এই জিনিসটা আবার একটু ক্লিয়ার করি। মোট উৎপাদন একককে যখন বা মোট উৎপাদিত পণ্যের মূল্যকে যখন যন্ত্রের সময় বা যন্ত্রের ব্যয় দ্বারা আমরা ভাগ দিব, অনুপাত করব, ডিভাইডেড করব, তখন এটাকে আমরা বলবো যন্ত্রের উৎপাদনশীলতা। যেমন ধরো একাধিক যন্ত্র ব্যবহার করে উৎপাদন করা হলো। এখন একাধিক যন্ত্রের ব্যয় বাবদ 10 লক্ষ টাকা ব্যয় হয়েছে, এবং উৎপাদন যদি 20 লক্ষ টাকা হয়, তাহলে 20 লক্ষ টাকাকে আমরা 10 লক্ষ টাকা দ্বারা ডিভাইডেড করে ভাগ দিয়ে যে ফলাফলটা আসবে সেটাই হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা। মালামালের উৎপাদনশীলতা। মোট উৎপাদন একক বা মোট উৎপাদিত পণ্যের মূল্যকে যখন আমরা মালামালের একক বা মালামালের কাঁচামাল